দর্শক আবারও স্বাগত ট্যাক্স টক অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সিপিএ ইয়াকুবে খান। ইয়াকুবে খান, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম বিরতির ঠিক আগে, যে ট্যাক্সি ড্রাইভারদের এক্সপেন্স নিয়ে, তো আপনি কি বলবেন যে কোন কোন এক্সপেন্স অ্যাকচুয়ালি ডিডাক্টেবল? এক্সপেন্সগুলোর মধ্যে আমরা লিজ ডেফিনেটলি একটা বড় একটা এক্সপেন্স, লিজ এক্সপেন্স, দেন আপনার হচ্ছে গ্যাসের এক্সপেন্স, রাইট। দুটো এক্সপেন্সই আমাদের বড় ধরনের এক্সপেন্স। এর বাইরে যে এক্সপেন্সগুলো আমরা ডিডাক্ট করতে পারি সেগুলো হচ্ছে আপনার এটা এমন হতে পারে যে ওনারা ড্রাইভাররা হয়তো গ্যারেজে গিয়ে বা ম্যানহাটনে গিয়ে আপনার গাড়ি চেঞ্জ করছে, সেক্ষেত্রে ট্রাভেলের একটা এক্সপেন্স আমরা ডিডাক্ট করতে পারি। ওনাদের কিছু সাপ্লাইস গাড়িতে লাগে, সেগুলো হচ্ছে অনেক কিছু বেশ প্রতিদিনের ছোটখাটো কিছু খরচও তাদের আছে, কিছু খরচ আছে, রাইট। তারা হচ্ছে খাচ্ছেন কোথাও, কিন্তু খাওয়া আপনার ফোন পার্কিং টিকেট, কিন্তু আপনার খাওয়ার এক্সপেন্সটা অ্যাকচুয়ালি ডিডাক্টেবল না, এটা অনেকেই ভুল বুঝে থাকেন। আচ্ছা, খাওয়ার মিলস এন্ড এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, যেটা এক্সপেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি অ্যাজ এ সিপিএ আমি মনে করেন যে আপনি আমার একটা প্রসপেক্টিভ ক্লায়েন্ট, আমি আপনার সাথে মিট করতে ম্যানহাটনে গেলাম, গিয়ে আমি আপনার সাথে বসে আমি লাঞ্চ করলাম, রাইট। অবভিয়াসলি আমি বিলটা পে করলাম, রাইট। সেক্ষেত্রে আপনার সাথে আমি যে আমি একটা বিজনেস মিটিংয়ে গেছি এবং আমি এটা নোট করে রাখলাম যে আমি আপনার সাথে মিটিং করছি, রাইট। সেক্ষেত্রে ওই যে মিলসের যে এক্সপেন্সটা, রাইট, এটা আমি আমার বিজনেসে আমি ডিডাক্ট করতে পারবো। আচ্ছা, বাট যে মিলটা আমি আমার অফিসে বসে আমি লাঞ্চ করছি, এই মিলটা ডিডাক্টেবল না। আচ্ছা, বিকজ এটা আমার নিজের জন্য, রাইট। সো ট্যাক্সি অপারেটররা যে মিলটা করেন এটা অনেকেই ভুল বুঝে থাকেন, যে এটা নিয়ে অনেক ভুল হয় আমাদের। এই মিলটা অ্যাকচুয়ালি হচ্ছে উনি কোনো বিজনেস মিটিং উনি এটা স্পেন্ড করছেন, আচ্ছা, ওনার নিজের লাঞ্চটা করছেন, রাইট। তো ওই মিলটা টোটালি ডিডাক্টেবল না। আচ্ছা, এখন একটু অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে যে অনেক সময় ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে স্টেট থেকে আয় ব্যয়ের হিসেবগুলি জানতে চাওয়া হচ্ছে। তো বিশেষ করে ইনকাম যদি ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম যারা করেন তাদের ক্ষেত্রে সেই বিষয়গুলো স্টেট থেকে আরো বেশি করে রিভিউ করা বা ইনকোয়ারি করা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন? রাইট, দুই ধরনের আপনার অডিট হতে পারে, একটা হচ্ছে আপনার আইআরএস থেকে, একটা স্টেট থেকে। বাট আমরা বিশেষ করে সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি, এটা হচ্ছে স্টেট থেকে বিভিন্ন ধরনের ইনকোয়ারি আসছে। মোস্টলি যারা আনইনকাম ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করছে, তারা ভেরিফাই করে, তারা জানতে চাচ্ছে যে আপনার যাদের বাচ্চা বা ফ্যামিলি আছেন তাদের বাচ্চা কি এখানে আছে, তো এটা ভেরিফাই করার জন্য তারা স্কুল অথবা ডক্টর বা হসপিটালের লেটার চাচ্ছে। তারা জানতে চাচ্ছে যে বাচ্চা কি এখানে ছিল কেন, অ্যাটলিস্ট 6 মান্থ এখানে আপনাকে বাচ্চাদের থাকতে হবে, রাইট। আদারওয়াইজ আপনি আনইনকাম ক্রেডিট বা আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারবেন না, রাইট। সো এটা যখন আসছে তখন অনেকে এটা ভয় পেয়ে যাচ্ছেন, অনেকে এটা রেসপন্স করছেন না, অনেকে মনে করছেন যে আমার রিফান্ডের দরকার নাই। সো আমি এটা অনেক আনক্লেমড মানে মানি থেকে যাচ্ছে, আনক্লেম মানি থেকে যাচ্ছে, তারা ক্লেম করছেন না ভয়। বাট প্রবলেম যেটা, আপনি যদি আপনি 2013 এর আপনি যদি যে লেটারটা আসছে স্টেট থেকে যদি আপনি রেসপন্স না করেন, দেন 2014 এ যখন ট্যাক্স ফাইল করবেন স্টেট আমি অটোমেটিক্যালি আপনার রিফান্ডটা ব্লক করে রাখবে, বিকজ আপনি লাস্ট প্রিভিয়াস ইয়ারের ডকুমেন্টগুলো আপনি সাবমিট করেননি, রাইট। সো এক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যে কোনো সিপিএর অ্যাডভাইস নিয়ে এই পেপারগুলো কারেক্ট ওয়েতে প্রিপেয়ার করে পাঠালে সেক্ষেত্রে হয়তো ওরা কিছুটা রিফান্ড কম দিতে পারে, বাট মোস্টলি আমরা যেটা হেল্প করি তাদের রিফান্ডের অ্যাটলিস্ট কিছু পোর্শন আমরা এনে দিতে চেষ্টা করি। আচ্ছা, এবার আমরা একটু যদি আসি যে আমরা তো দেখি যে আমাদের কমিউনিটিতে স্পেশালি ফুড ভেন্ডার, প্রচুর ফুড ভেন্ডার রয়েছেন। তো আপনি কি আমাদেরকে যদি সংক্ষেপে বলেন যে এইসব ফুড ভেন্ডার তাদের ট্যাক্সগুলি কিভাবে করবেন বা কি ধরনের তাদের নিজেদের আয় ব্যয় নিয়ে তারা মানে চিন্তা করবেন ট্যাক্স ফাইল করার আগে? ফুড ভেন্ডারের ট্যাক্সগুলো আমরা সেম স্কেজুয়াল সিতে ফাইল করি, বাট একটা জিনিস যেটা ট্যাক্সি অপারেটর থেকে ডিফারেন্ট ফুড ভেন্ডারটা, এটা হচ্ছে আপনার ফুড ভেন্ডারদের সেলস ট্যাক্স ফাইল করতে হয়। তো কোয়ার্টারলি ট্যাক্সটা ফাইল করতে, কারণ তাদের যে ফুড আইটেমগুলো এগুলো সেলস ট্যাক্সের আন্ডারে, তাদের এটা ট্যাক্সেবল। তো সেক্ষেত্রে আমরা সেম ট্যাক্স ফাইল করি, সেম 15.3% সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স, এবং সেম ইনকাম ট্যাক্স ডিপেন্ড করে যার অন্যান্য ইনকামের উপরে।
তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকে বলে থাকেন যে সেলস ট্যাক্স এবং স্ক্যাজুয়াল সি এটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? ওয়েল, সেলস ট্যাক্সটা হচ্ছে আপনার আপনার যে আইটেমটা তারা সেল করছে, টোটাল ফুড যেটা সেল করছে। অনেক সময় দেখা যায় যে, একটু আমি যদি ইন্টারাপ্ট করি, যে অনেক সময় দেখা যায় যে হয়তো তারা সেল যেটা করলেন হয়তো তাদের ফিগারটা সেখানে একরকম থাকলো, অনেক সময় বছর শেষে যখন ট্যাক্স ফাইলিং করেন তখন স্ক্যাজুয়াল সি তে হয়তো আরেক রকম থাকে। এই ধরনের একটা দ্বন্দ্ব। রাইট, আপনি রাইট, ইউ আর কারেক্ট। তো ওইখানে আপনার সেলস ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, ইনকাম ট্যাক্স ডিফারেন্ট। বাট এই যে আপনার অনেকে যেটা করেন সেটা হচ্ছে যে আপনার সেলস ট্যাক্সে এক ধরনের রিপোর্ট করছেন, আবার যখন স্কেজুয়াল সি ফাইল করছেন তখন ডিফারেন্টলি রিপোর্ট করছেন, যেটা ঠিক না। কারণটা হচ্ছে আপনি যখন স্কেজুয়াল সি ফাইল করছেন তখন আপনি একটা রিফান্ডের জন্য স্কেজুয়াল সি ফাইল করছেন, রাইট? বিশেষ করে যাদের ফ্যামিলি আছে, যারা আনইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন। তো আপনার স্কেজুয়াল সি তে অনেকে হয়তো তাদের একটা ইনকাম, সার্টেন একটা ইনকাম না হলে তারা আনইনকাম ক্রেডিটগুলো ক্লেম করতে পারছেন না। তো এখানে আপনি রিফান্ড পাচ্ছেন। এট দ্য সেম টাইম আপনি সেলস ট্যাক্স যখন ফাইল করছেন তখন আপনি স্টেটের জন্য ট্যাক্স কালেক্ট করে এটা আপনি স্টেটকে পে করছেন। বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে সেলস ট্যাক্স মোস্টলি যারা আপনার স্মল বিজনেস যারা করেন, আপনি যদি হালাল ফুড কিনতে যান, জাইরো ফুড কিনতে যান, এখানে দেখবেন আপনার $4 বা $5 একটা প্রাইস ফিক্স থাকে, রাইট? কিন্তু এরা কিন্তু $4 বা $5 উপরে এরা another 8.875% সেলস ট্যাক্স এটা কিন্তু কালেক্ট করছে না আপনার কাছ থেকে। আচ্ছা। সো তাদের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের যে $5 সেল করছে, এই $5 থেকে তাদের ওই সেলস ট্যাক্সের অ্যামাউন্টটা বাদ দিয়ে বাকি টাকাটা হচ্ছে তাদের। তার মানে এটা তো একটা সচেতনতার ব্যাপার। এটা কি তারা জানছেন না, বা এটা কিভাবে তাদেরকে, যখন তারা আপনার সেলস ট্যাক্স ফাইলিং করতেই হচ্ছে, ট্যাক্স ফাইল করতে হচ্ছে, রাইট? এখন আপনার আমাদের কমিউনিটিতে বা বিশেষ করে স্মল বিজনেসে অনেক ক্ষেত্রে আপনার এই সেলস ট্যাক্সটা আলাদা করে কালেক্ট করছে না। বাট তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে সেলস ট্যাক্স যদি কেউ কালেক্ট না করে তখন সেলস ট্যাক্সের অ্যামাউন্ট ওদের প্রাইসের মধ্যে অ্যাড করে দিতে পারে। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি জাইরো ফুড আপনি $5 দিয়ে সেল করছেন, রাইট? সো আপনি এমন জায়গায় সেল করছেন যেখানে আপনি আলাদা করে সেলস ট্যাক্স কালেক্ট করতে পারছেন না। তখন আপনি যেটা করতে পারেন যে আপনার $5 ফুড, সেখানে আপনি যদি অ্যানাদার আপনার 8.875% আপনি সেলস ট্যাক্স অ্যাড করেন, হুইচ ইজ অ্যানাদার সে আপনার 45 সেন্টস, আচ্ছা, বা 40 সেন্টস, রাইট? তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার ফুডটা $5 না করে আপনার প্রাইসটা করা উচিত $5.40। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি $5.40 সেল করলেন, করে আপনি 40 সেন্টস স্টেটকে দিয়ে দিলেন, $5 আপনার কস্ট, আপনার বিজনেস। এই ধরনের এই যে নিউ ইয়র্কে বা বাংলাদেশি সহ এরকম অসংখ্য স্মল বিজনেস আছে, তো তাদের জন্য কি কোনো নীতিমালা আছে যে তারা যে সেলসটা করছেন সেটার এত % তাদেরকে দেখাতে হবে, বা এই ধরনের কোনো নীতিমালা? এটা ট্যাক্সের ব্যাপারটা এটা এমন না যে আপনি কত টাকা দেখাতে হবে বলে কোনো কথা নেই। তাদের ভিতরে সচেতনতা বৃদ্ধির জন্য এরকম মানে কোনো ওয়ার্কশপ বা সেমিনার কিছু করা হচ্ছে? রাইট, মোস্টলি যখন আমাদের কাছে আসে তখন আমরা জিনিসটা চেষ্টা করি এক্সপ্লেইন করার জন্য। এখন অনেকে যেটা করেন সেটা হচ্ছে যে আপনার যখন সেলস ট্যাক্স ফাইল করছেন তখন তারা জিরো করে ফাইল করছেন যে আমার কোনো সেল নাই। এট দ্য সেম টাইম এসে যখন স্কেজুয়াল সি ফাইল করছেন তখন সে আপনার রিপোর্ট করছেন $15,000, $20,000 বা $30,000 সেল হচ্ছে, রাইট? সো এটা একটা একটা কনফ্লিক্ট সিচুয়েশন, কনফ্লিক্ট হচ্ছে, রাইট? তো আমার মনে হয় বিশেষ করে যারা এই ধরনের জিনিসগুলো নিয়ে আপনার ডিল করেন তাদের আরেকটু জানা উচিত বা আপনার বোঝা উচিত যে এটা, কারণ আপনি একই জিনিস যখন দুইটা ডিপার্টমেন্টে আপনি ডিফারেন্ট ভাবে রিপোর্ট করবেন, ইভেনচুয়ালি এটা নিয়ে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আমাদের কমিউনিটিতে এরকম অনেকেই আছেন, হয়তো বা কেউ যদি এরকম করে ফেলে, তো সেই ক্ষেত্রে কেউ যদি কোনো ট্যাক্স বিশেষজ্ঞের কাছে যান তখন তার কি করণীয় থাকে? মানে কেউ যদি করে ফেললো তখন কি করা? রাইট, আপনার অলওয়েজ আমাদের অপশন থাকে প্রতিটা জিনিস অ্যামেন্ড করার জন্য, প্রতিটা জিনিস কারেক্ট করার জন্য। আপনার যদি কোনো ভুল, এটা যে কোনো ধরনের ট্যাক্স রিটার্ন হতে পারে। স্কেজুয়াল সি তে একরকম দেখালেন, জি, আপনি যে কোনো ধরনের, আপনি স্কেজুয়াল সি হোক বা ইন্ডিভিজুয়াল বা যে কোনো ধরনের ট্যাক্সে আপনার অ্যামেন্ডমেন্ট করার সুযোগ থাকে আমাদের। সো আপনি যদি কোনো একটা না জেনে একটা ভুল করে থাকেন, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি যেটা বলতে পারেন একটা ট্যাক্স বিশেষজ্ঞের শরণাপন্ন হয় আমার মনে হয় উচিত। অনেকে যেটা করেন এটা একটা সিম্পল ফর্ম সেলস ট্যাক্সটা, তো অনেকে যেটা করেন জাস্ট এই ফর্মটা প্রিন্ট করে 00 দিয়ে সাইন করে আপনার পাঠিয়ে দেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে জিনিসটা
আপনার একটু বুঝে বা একটু জেনে জিনিসটা করা উচিত। আমরা এরপরে একটু আসতে চাই যে যারা ফুড ভেন্ডার আছেন, স্পেশালি আমরা দেখি যে তাদের ওয়ার্কার্স কম্পেনসেশন বা ডিসএবিলিটি ইন্স্যুরেন্স, এই ব্যাপারটি যদি একটু বুঝিয়ে বলেন। এটা আসলে আপনার নতুন একটা বিষয়, যেটা আমি একটু আপনার ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে আপনার এটার জন্য। সেটা হচ্ছে যে আপনার বিশেষ করে যে পারমিটগুলো ফুড ভেন্ডার বা এই যে পারমিটগুলো আপনার সিটি থেকে ইস্যু করা হয়, তো পারমিটগুলো আপনি একটা ইন্ডিভিজুয়ালের উপরে ইস্যু করেন, বাট নিয়মটা হচ্ছে পারমিটগুলো আপনার ট্রান্সফারেবল না। আচ্ছা, যাদের নামে পারমিট ইস্যু হবে তাদেরকে এই বিজনেসটা করতে হবে। বাট যেটা অনেক ক্ষেত্রে এটা সিটি ফাইন্ড আউট করছে, সেটা হচ্ছে যে পারমিটগুলো আপনার সেল করে দিচ্ছে অন্য কারো কাছে। এখন যখন সেল করে দিচ্ছে, এখন এইটা সেল করার পরে বিশেষ করে যারা নিচ্ছেন, নিয়ে বিজনেস করছেন, তাদের অনেক বিভিন্ন জব রিলেটেড ইনজুরি হয়। তো যখন ইনজুরি হয় তখন আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে, বিশেষ করে ওয়ার্কার্স কম্পেনসেশন যেটা, এটা হলো আপনার যদি আপনার জব রিলেটেড কোনো ইনজুরি হয়, দেন ও ইন্স্যুরেন্স থেকে বিভিন্ন মেডিকেল বিল বা যেগুলো এগুলো পে করে থাকে। বা যদি কখনো কোনো এমপ্লয়ি ডিসেবল হয়ে যায়, তখন ওই ডিসেবিলিটি ইন্স্যুরেন্সটা আপনার এটা কভার করে। এখন এটা নতুন করে এটা আপনার শুরু করছে বিশেষ করে যারা এই ধরনের ফুড ভেন্ডার আছেন, এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য, যাতে করে কোনো এমপ্লয়ি বা কেউ ইনজুর হলে যেন অ্যাটলিস্ট তারা বিভিন্ন মেডিকেল বিলের যে হেল্প সেগুলো যাতে তারা পেয়ে যায়। আর যারা অনেকে আছেন যে তারা নিজেরাই তাদের নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালান, সেই ক্ষেত্রে যদি কেউ নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালান নিজেই তার জন্য ওয়ার্কার্স কম ডিসেবিলিটি ইন্স্যুরেন্সের প্রয়োজন নাই। যদি কোনো এমপ্লয়ি থাকে অনলি তাকে এটা কভার করতে হবে। এবার আমরা যদি একটু অন্য প্রসঙ্গে আসি, যে আমরা জানি যে রিয়েলটর বা লোন অফিস আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন। তো এই ধরনের কাজের মধ্যে যারা আছেন তাদের ট্যাক্স ফাইলিং এর করার আগে তাদের কি বিষয়গুলো তাদের চিন্তা করা উচিত? রাইট, আপনার রিয়েলটর, লোন অফিসার বা রিলেটেড আপনার যে যারা এই তারাও এক ধরনের সেলফ এমপ্লয়েড। তো ওনাদের বিশেষ করে যেটা হয় আপনার, বিশেষ করে রিয়েলটর, ওনারা যখন বিভিন্ন রিয়েল এস্টেট ব্রোকারের আন্ডারে কাজ করেন, বছর শেষে তাদের টোটাল সেলের উপর তারা একটা কমিশন পেয়ে থাকেন। মোস্টলি এটা 1099 ফর্মে, আপনার 1099 মিসেলিনিয়াস ফর্মে এটা ইস্যু করা হয়। তো সেম থিং আপনার লোন অফিসাররা বিভিন্ন মর্গেজ ব্রোকারের আন্ডারে কাজ করেন। তো ওনাদের ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে ওই সেম আমরা স্কেজুয়াল সি ফাইল করি, বাট এক্সপেন্সগুলো ডিফারেন্ট। এখন এক্সপেন্স মোস্টলি যখনই আপনি স্কেজুয়াল সি বা স্মল বিজনেস বা এনি কাইন্ডস অফ বিজনেস নিয়ে আপনি চিন্তা করবেন, আপনার এক্সপেন্সগুলো অ্যাকচুয়ালি হবে এই বিজনেস রিলেটেড যত ধরনের এক্সপেন্স আছে, প্রতিটা এক্সপেন্স ডিডাক্টেবল। রাইট, ফর এক্সাম্পল আপনার যদি আপনি রিয়েলটরদের কথা বলেন, তাদের যে ফোন ইউজ করছেন, তারা যে গাড়ি ইউজ করছেন, তাদের সাইন প্রিন্ট করছেন, বিজনেস কার্ড করছেন, তো সব কিছুই আপনার বিজনেস রিলেটেড যা কিছু আছে সব কিছু ডিডাক্টেবল। ইয়াকুব ভাই, আমাদের অনুষ্ঠান একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি একেবারে সব শেষে যদি সংক্ষেপে আমাদেরকে বলেন যে আমরা তো আজকে আসলে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স কিভাবে দিত সেই নিয়ে আলোচনা করলাম। আমাদের অনুষ্ঠানের শেষে আপনি যদি সেলফ এমপ্লয়েড যারা আছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এই সামনে যে আপকামিং ট্যাক্স ফাইলিং এর মৌসুম শুরু হচ্ছে? ওয়েল, সেলফ এমপ্লয়েডদের জন্য যেটা আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে কয়েকটা টার্গেট আইটেম, টার্গেট আইআরএস বেস্ট রেটের থেকে আসে, বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড, যারা আইটেমাইজ ডিরেকশন করেন। সো সেলফ এমপ্লয়েড হচ্ছে মানে স্কেজুয়াল সিটা হচ্ছে একটা টার্গেট এরিয়া, যেখানে আইআরএস বেস্ট রেটের একটা টার্গেট থাকে, যে এখানে অনেকে বেশি ডিরেকশন নিয়ে আপনার বেশি রিফান্ড নিচ্ছেন বা আপনার ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে ফেলছেন, রাইট? তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে ডিরেকশনগুলো নিচ্ছি, ডিরেকশনগুলো কতটা রিজনেবল, এই ডিরেকশনগুলো যেন খুব বেশি না হয়ে থাকে যেটা সন্দেহজনক। তো সেক্ষেত্রে আপনার রিসিট রাখা, সারা বছর যদি আপনি রিসিট রাখেন, তখন আপনি একটা ক্লিয়ার আপনার একটা স্টেটমেন্ট থাকবে যে আপনার রাইট, এটা করতে পারেন। এবং আপনার একটা জিনিস যেটা, সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড যারা অনেকেই বছর শেষে যাদের ফ্যামিলি নাই, তাদের অনেক ট্যাক্স গুনতে হয়। তো সেক্ষেত্রে তারা কোয়ার্টারলি, বছর শেষ হওয়ার আগেই কোয়ার্টারলি ট্যাক্সটা অ্যাডভান্স পে করে দিতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতের সময় আজকে একেবারেই অল্প। অসংখ্য ধন্যবাদ ইয়াকুব এ খান, আপনাকে আপনার অনেক মূল্যবান তথ্য আপনি আমাদেরকে বললেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ট্যাক্স টকের অনুষ্ঠান। শুনলেন আপনারা সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স কিভাবে দিতে হয়, কিভাবে ট্যাক্স ফাইলিং করতে হয় এবং এর বিভিন্ন খুঁটিনাটি নিয়ে আপনারা জানলেন।
আমাদের আগামী অনুষ্ঠানে আলোচ্য বিষয় থাকবে একটি ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে হয় এবং সে শুরু করার আগে কি কি নিয়ম কানুনগুলো ফলো করতে হয় সেসব নিয়ে আপনাদের সঙ্গে আমরা হাজির হব এবং বরাবরের মতো আমাদের সঙ্গে থাকবেন প্রখ্যাত সিপিএ ইয়াকুব এ খান। অথবা আপনাদের ট্যাক্স সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর পেতে যোগাযোগ করতে পারেন সিপিএ ইয়াকুব এ খানের সঙ্গে 347-200-4781। আমি আবারও বলছি 347-200-4781, অথবা তার অফিসে যোগাযোগ করতে পারেন। অ্যাড্রেস 7535 31st Avenue, Suite 206A, East Elmhurst, New York 11370 এই ঠিকানায়। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।